মোদির ক্ষেত্রে কি হয়েছে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে যে এককভাবে সরকার গঠন করতে পারেনি। তো এটা তো ইতিহাস আমাদেরকে শেখায়, যারা এই ঐতিহাসিক নলেজ আছে তারা এখানে এগ্রি করবে যে ওনার যে রাজনৈতিক উত্থান এটা পতন হতে বাধ্য, উত্থানের ভিতরে এটা পতন নিয়েছে। স্বৈরতান্ত্রিক দেশে কখনোই নির্বাচন হয় নাই, পাতানো নির্বাচন হয়েছে, এখানেও পাতানো নির্বাচন হয়েছে। এবং সেই যে নির্বাচন ব্যবস্থা ফেরত আনার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশে আসে নাই। এবং সেই জায়গাটা বিরোধী দল যারা তারা তো অ্যাড্রেস করতে পারছে না, বাট করছে। এবং যারা ভবিষ্যৎ লুটপাটের অপেক্ষায় আছে সেই সেই সুযোগ যারা খুঁজে, তাদের কর্তৃক কখনো ভালো রাজনীতি আসতে পারে না। যার জন্য আমি মনে করি যে এই রাজনৈতিক এই তথাকথিত রাজনৈতিক সেট আপে তথাকথিত আন্দোলন দিয়ে আসলে এই সরকারের পরিবর্তন হবে বলে অন্তত আমার মনে হয় না। দেখুন স্যার এখানে যে কথাগুলো বললেন এর বহুল অংশে আমি তার সাথে একমত। যে বাংলাদেশে যে বর্তমানে রাজনীতি চলছে এটা আসলে রাজনীতির নামে একটা অপরাজনীতি। তো আপনি দেখেন যে একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার কি হওয়া উচিত। একটা রাজনৈতিক দলের ভিতরে যে ইন্ডিয়ার উদাহরণটা এখানে দেওয়া হলো, যে একটা রাজনৈতিক দলের ভিতরে আপনার একটা নেতা বাছাই করার একটা প্রক্রিয়া থাকবে, সেখানে যারা দুর্নীতিবাজ বা দুশ্চরিত্র তাদেরকে ফেইজট করার একটা প্রক্রিয়া থাকবে, সেখানে এক ধরনের ন্যায্যতা থাকবে, সেখানে দুষ্টের দমন সৃষ্টির লালন হবে। সো ভারতে এখন আমরা দুইটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, একটা হলো ডাইনেস্টি পলিটিক্স আর একটা হলো এন্টি ডাইনেস্টি। সো আমি অন্য একটা আলোচনায় বলছিলাম যে মোদি যে ক্যারেক্টার হোল্ড করে, যেভাবে সে ক্ষমতা আছে, এই ক্রেজটা বেশি দিন থাকে না, এইটা 2-3টা টার্ম থাকে। কারণ ইতিহাস আমাদেরকে এই উদাহরণ দেখায় যে ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা যখন এক হাতে থাকে তখন তারা বেশি নির্যাতনকারী হয়, তারা তখন বেশি অপশাসন দুঃশাসন সেই সমাজে ছড়িয়ে দেয়। উদাহরণ হলো 15 এবং 16 সেঞ্চুরিতে ইউরোপে চার্চের নিয়ন্ত্রণে যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন সেইখানে মানুষ বেশি সাফার করেছে। তাহলে মোদির রাজনীতিটা কি? মোদির রাজনীতি হলো ধর্ম এবং সন্ত্রাস। সে সন্ত্রাস করছে কখন? যখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, বুচার অফ গুজরাট। আর সেইটার সাথে সে ধর্মটাকে সামনে এনেছে তার রাজনৈতিক ফায়দা লোটার জন্য, যার জন্য সে মন্দির করে ওইখানে যে শুয়ে পড়ে, পানির নিচে যে শুয়ে পড়ে, গেরুও পরে ধ্যান করতে হয়। তো এইরকম একটা উন্মোদনা সৃষ্টি করা যায়, কিন্তু সেই উন্মোদনা একসময় না একসময় ব্যর্থ পরিণত হয়, যেভাবে হিটলার যেমন ব্যর্থতায় পরিণত হয়েছিল। হিটলার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মান জাতিকে একটা উন্মোদনা সৃষ্টি করতে পেরেছিল। মনে রাখেন যে হিটলার কিন্তু একটা লান্স কর্পোরাল ছিল, সৈনিক। তো এই যে আমি কেন এটা বলি যে সৈনিক ঠিক আছে, সৈনিকদের রোলে ভালো, কিন্তু ইউ ডিজায়ার হোয়েন ইউ ডিজার্ভ। যে ডিজার্ভ করে না সে যদি ডিজায়ার করে এইটা বুমেরাং হয়, এটা ফেল করে। যার জন্য উন্মোদনা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে একটা উন্মোদনা সৃষ্টি করা যায় বটে কিছু সময়ের জন্য, সেটা সাস্টেন্ড হয় না, সেটা প্রলম্বিত হয় না, একসময় মানুষ ঘুরে দাঁড়ায়। তো মোদির ক্ষেত্রে কি হয়েছে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে যে এককভাবে সরকার গঠন করতে পারেনি। তো এটা তো ইতিহাস আমাদেরকে শেখায়, যারা এই ঐতিহাসিক নলেজ আছে তারা এখানে এগ্রি করবে যে ওনার যে রাজনৈতিক উত্থান এটা পতন হতে বাধ্য, উত্থানের ভিতরে এটা পতন নিয়েছে। কারণ ধর্ম এবং সন্ত্রাস দিয়ে কখনো কন্টিনিউ করতে পারে না, কন্টিনিউ করতে পারে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার। যার জন্য তার ভুলের কারণে কংগ্রেস আবার ক্ষমতা আসবে, আবার ভারতে সেই পরিবর্তনটা আসবে। যার জন্য দেখেন আপনি যে সুশাসন, ন্যায় বিচার দিয়ে যে ভালো করা যায় সেটার উদাহরণ তো মমতা সৃষ্টি করেছে, আরো অনেক জায়গায় রয়েছে সেই উদাহরণ। এখন বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে সেই পলিটিক্স কখনোই আসে নাই যে পলিটিক্স স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল, মানুষের তার প্রতিনিধি নির্বাচন করার যে ভোটাধিকার, সেইটা তো সেই 73 সাল থেকেই নষ্ট করা হয়েছে। যার জন্য এখানে পলিটিক্স হয়েছে, পলিটিক্সের ডেফিনিশন হলে আমরা পলিটিক্স মানে লুটপাট করব, চুরি করব, ডাকাতি করব, মানি লন্ডারিং করব, আমার সুইট উইল পূর্ণ করব এবং সেইখানে আমি কিছু সেলেব বাইর করব।
এবং এখানে রাজনীতির ডেফিনেশনটা এমন দাঁড়িয়েছে, কে কার চেয়ে বেশি চাটুকর, কে কার চেয়ে বেশি বা এখানে দাস, সেরকম। এই মেজর আক্তারের মতো লোক যখন সত্য কথা বলবে তখন তাকে এখান থেকে এক্সপেল করবে, এখানে সত্য কথা কেউ শুনবে না। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগ তো এমন ফেল করেছে যারা তাদের পক্ষে আর কখনোই নির্বাচন দেওয়া সম্ভব না। ওই যে ব্রিটিশ এক অবজারভার বলে গেছে যে আই ফাইন্ড নর্থ কোরিয়া মডেল। এই নর্থ কোরিয়া কিম জং 3 আছে, তো এটা তো নর্থ কোরিয়া মডেল। পৃথিবীর কোন স্বৈরতান্ত্রিক দেশে কখনোই নির্বাচন হয় নাই, পাতানো নির্বাচন হয়েছে, এখানেও পাতানো নির্বাচন হয়েছে। এবং সেই যে নির্বাচন ব্যবস্থা ফেরত আনার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তো বাংলাদেশে আসে নাই। এবং সেই জায়গাটা বিরোধী দল যারা, তারা তো অ্যাড্রেস করতে পারছে না। 1% অথবা 2% মানুষ আজকে যদি রাস্তায় নামে তাহলে রেভলিউশন সাকসেসফুল হয়, এটা ঐতিহাসিক সত্য। তো সেই মানুষ কেন নামছে না? কারণ মানুষ তো আসলে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। আপনি যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন যে এই আওয়ামী লীগের পতনের পরে যে বিরোধী দল এখন আছে যারা, তারা যদি এই অবস্থায় সরকার গঠন করে, হাইপোথেটিক্যালি কালকে যদি সরকার গঠন করে, তারা কি সুশাসন ন্যায় বিচার দিতে পারবে? এর একটা বড় অংশ বসে আছে লুটপাট করার জন্য। ওরা এখন হাট ঘাট মাঠ বালুমহল জলমহল সব দখল করছে, আমরা এখন কোনটা দখল করব? দিস ইজ দ্য পলিটিক্স দে আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য পলিটিক্যাল ডেফিনেশন দে আন্ডারস্ট্যান্ড। সো এই পলিটিক্যাল ডিভিশনে মানুষ যখন কোনো আপনার অন্য কোনো রিমেডি না পাবে, তখন মানুষ কেন রাস্তায় নামবে? সেই জন্য তো মানুষ রাস্তায় নামছে না। তো সেইটা বুঝে তারা কিন্তু কোনো ডিবেট করবে না। তো যে সমস্ত দল গণতন্ত্র চর্চা করে না, তারা কিভাবে গণতন্ত্র মানে রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আপনি দেখেন এই দেশটার কি হলো, একটা দলের সভাপতি 45 বছর আর একটা দলের সভাপতি 40 বছর। তো এদেশে মানুষ এটা মেনে নিচ্ছে, তারা এটা নিয়ে ইয়ে করে না। তো আপনি তো এরকম শাসনই পাবেন, এর চেয়ে ভালো শাসন কিভাবে পাবেন আপনি? তো এই যে নেতৃত্বের যে বন্ধত্ব সৃষ্টি হলো, এই নেতৃত্বের বন্ধত্ব আপনি কিভাবে আপনি ইয়ে করবেন? ইভেন চায়নার মতো রাষ্ট্র যেখানে গণতন্ত্র নাই, একদলীয় শাসন ব্যবস্থা থাকলেও তারা ভালো নেতাকে সামনে আনতে পারে। মানে তাদের এক দলের ভিতরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, দে ক্যান ব্রিং শি জিনপিংয়ের মতো এরকম নেতাকে সামনে আনতে পারে। কিন্তু এই দেশের মানুষ অথবা যারা বুঝে অথবা যারা না বুঝে, কেউ তো এটা নিয়ে ভোকাল না। যারা ভোকাল হয় তাদেরকে আপনার মেইন স্ট্রিম থেকে আপনি সরে যাবেন, আপনার কথা কেউ শুনবে না, আপনি কিছুই করতে পারবেন না। তো এই জন্য বলা হয় যে ডেমোগ্রাফিক কোয়ালিটি, যেটা অর্থাৎ মানুষের যে গুণগত মান, সেইটাও বৃদ্ধি করা দরকার। এবং সেইটা বৃদ্ধি কি করবে? সেইটাও তো আপনার এই পলিটিক্যাল পার্টিস গুলো করবে। পলিটিক্যাল পার্টিস গুলো মানুষকে শিখাবে যে কি গণতান্ত্রিক প্রক্রিয়া, কিভাবে ভালো নেতা সামনে আনা যায়, কিভাবে দুষ্টের দমন সৃষ্টি লালন করা যায়। সেগুলো তো করা হচ্ছে না কোনো কিছু। যার জন্য আজকে বাংলাদেশে যেটা হয়েছে যে দেয়ার ইজ পলিটিক্স অ্যাকচুয়ালি, এটা তো পলিটিক্স, এটা তো এক ব্যক্তির শাসন। রাষ্ট্র আজকে ব্যক্তিতে পরিণত হয়েছে, এবং সেই রাষ্ট্র যখন ব্যক্তিতে পরিণত হয়, সেইটার ভায়াবল কোনো অপশন আপনি দেখাতে পারছেন না। ভায়াবল কোনো অপশন দেখাতে পারছেন না বলে আপনার রেভলিউশন হচ্ছে না। আওয়ামী লীগ তো রেভলিউশনকে ভয় পায়। আওয়ামী লীগ এখন খুব ভালো করে জানে আর্মি ইন্টারভেনশন হবে না, এই আমেরিকা কিছু করতে পারবে না, ইকোনমি কিভাবে জানি ম্যানেজ করে ফেলে, তারপর প্রাকৃতিক কারণ ঘটছে না। তো একটাই ভয় পায়, গণ আন্দোলন। গণ আন্দোলন যাতে না করতে পারে, তারা সেই জন্য বিরোধী দলকে অনেকে কিনে ফেলায়। আমরা প্রাইভেটলি তো শুনি কোথায় কোথায় টাকা দেয়, তো সেইগুলো তো দলে ডিবেট হয় না। যার জন্য রাষ্ট্র একদিকে ব্যক্তিতে পরিণত হয়েছে, দলগুলোও ব্যক্তিতে পরিণত হয়েছে। তো যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র তো আসলে নাই। এবং এইটা নিয়ে আপনি মানুষকে বুঝান, তারা বুঝবে না। তারা বুঝবেন এখন আপনি কতটুকু আগা যাবেন না যাবেন, তো আপনি ওদিকে যেতে পারবেন না, ভালো কিছু উদ্যোগ নিতে পারবেন না। তাহলে আপনার আইদার এই পরিবের দাস, নাইলে এই পরিবারের দাস হতে হবে। দাস হয়ে আপনার রাজনীতি করতে হবে। আপনার কোয়ালিটি, আপনার যে মেধা মনন যোগ্যতা সততা, এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। যার জন্য রাজনীতি বাংলাদেশকে ধ্বংস করছে। এই ধ্বংসের জন্য সবাই দায়ী, এবং জনগণের একটা অংশ এইটার বার্ডেন তাদের নিতে হবে। কারণ তারা যারা লুটপাট করছে এবং যারা ভবিষ্যৎ লুটপাটের অপেক্ষায় আছে, সেই সুযোগ যারা খোঁজে, তাদের কর্তৃক কখনো ভালো রাজনীতি আসতে পারে না। যার জন্য আমি মনে করি যে এই রাজনৈতিক, এই তথাকথিত রাজনৈতিক সেটআপে তথাকথিত আন্দোলন দিয়ে আসলে এই সরকারের পরিবর্তন হবে বলে অন্তত আমার মনে হয় না। সো আমাদের দুর্ভাগ্য যে আমরা উত্তর কোরিয়া মডেলের একটা সময়ের ভিতরে যাচ্ছি, অথচ এই দেশে অনেক ভালো মানুষ আছে, ভালো নেতা আছে, জনগণের একটা বড় অংশ ভালো আছে, যারা চুপ হয়ে আছে, যারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকে, ভয়ে কথা বলে না, তাদেরকে
সরব করার জন্য একটা ভালো রাজনৈতিক প্রক্রিয়া অথবা এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রিফর্মস না হলে বাংলাদেশ এই দুর্বৃত্তায়িত রাজনীতি চলতে থাকবে। দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে লুটেরাতন্ত্র, এবং এই দুর্বৃত্তায়িত এবং লুটেরাতন্ত্র রাজনীতির জন্য দায়ী হলো নিকৃষ্ট পরিবারতন্ত্র। ধন্যবাদ। যে আমি ওই যে কালো টাকা সাদার ব্যাপারে একটু কথা শুনতে চেয়েছিলাম। যে শোনেন, যে দেশে কোনো নৈতিকতাই নাই, যে এইখানে শাহাবুদ্দিন সাহেবের মতো একজন লোক প্রেসিডেন্ট হতে পারে, এই জায়গাটা বুঝেন যে প্রেসিডেন্ট সিলেকশনের প্রক্রিয়া আছে একটা। আপনার ভোটাভুটি হবে, প্রার্থীরা দাখিল করবে, মানুষ ডিবেট করবে, তার অ্যান্টিসিডেন্টস গুলো মানুষ আলোচনা করবে। তো উনি ইসলামী ব্যাংক অথবা দুদিকে বসে তার রোল কি, এটা তো সবাই জানে, এটা তো বিভিন্ন টক শোতে ঘুরে বেড়াচ্ছে। তো তার মতো একটা মানুষকে কি করে প্রেসিডেন্ট বানানো হলো? যে দেশে এরকম প্রেসিডেন্ট বানানো যায়, প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করতে পারে, সেইখানে তো এখন অনেকে এইটা বলছে যে প্রেসিডেন্টের অফিস দরকার আছে কিনা। প্রেসিডেন্ট ভার্চুয়ালি ইজ সাবসার্ভিয়েন্ট টু প্রাইম মিনিস্টার। সো এখানে তো তার সাংবিধানিক কি ক্ষমতা আছে আপনি বলেন? তাহলে এই প্রেসিডেন্ট অফিসে কোটি কোটি টাকা জনগণের টাকা খরচ করার দরকার আছে কিনা? যদি জনগণের সরকার হয়, আবার প্রেসিডেন্সিয়াল ফর্ম হয়, তখন আবার প্রেসিডেন্ট অফিস আপনি রিভাইভ করেন। তো যেখানে একটা $1 বিলিয়ন ডাকাতি করে নিয়ে গেল এস আলম, সেইটা একজন লোক সেটাকে সুমোটো করলো, সুমোটোটা রুল হলো, এবিলিটি সেটা আটকিয়ে দিল। কি বললো, যদি চায় দুদক এটা তদন্ত করতে পারে, অথবা BFIU মানে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স সংস্থা আছে তারা করতে পারে। তারা কি করেছে? এই রায় হয়েছে তাও তো 3 মাস। আপনি দেখেছেন কোন দুর্নীতি, এটা কোনো তদন্তের কোনো প্রক্রিয়া শুরু করেছে? যে দেশের মন্ত্রী এমপিদের 1000 গুণ সম্পত্তি বাড়তে পারে এবং কোথাও হিসাব দিতে হয় না, একজন এমপির 2,43,000 গুণ সম্পত্তি বেড়েছে, ওই তদন্ত করেছে? আমি নিজে কোর্টে সেইটা পেপার নিয়ে উপস্থাপন করেছি। কোর্ট বলছে এটা দুদক ব্যবস্থা নিবে, দুদক ব্যবস্থা না নিলে আমরা দেখবো। তো আমরা একটা সময় সুইটেবল সময় কোর্টে যাব। তো পুরো রাষ্ট্রটা একটা লুটপাটতন্ত্র এমন ভাবে সৃষ্টি হয়েছে, বিটিভির একজন ভারপ্রাপ্ত ডিজি 200 কোটি টাকা লুট করতে পারে, পোস্টমাস্টার জেনারেল 500 কোটি টাকা লুট করতে পারে, একটা ড্রাইভার 150 কোটি টাকার মালিক হতে পারে। সেইখানে এই 15% এটা তো রাষ্ট্র যে এরকম অনৈতিকতাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, লালন করে, সেইটার বক্ষমূতর। সেইখানে এই রাষ্ট্রযন্ত্রের এই যে শাসন ব্যবস্থা, এইটা পরিবর্তন করতে হলে রাজনৈতিক ব্যবস্থা আগে পরিবর্তন করতে হবে। এই লুটেরাতন্ত্র, ক্লেপ্টোক্রেসি যেটা বলেছে আজিজ সাহেবের যে এই স্যাংশন দেওয়ার সময়, ক্লেপ্টোক্রেসি, চোরের শাসন, এইখানে নিবারণ করতে না পারলে এই ধরনের শাসনই বাংলাদেশে চলতে থাকবে। আজকে আজিজ এবং বেনজিরকে কে সৃষ্টি করেছে? একটা সরকারের যদি মিনিমাম স্বচ্ছতা জবাব দিতে থাকে, তাহলে আজিজ এবং বেনজির সৃষ্টি হতে পারে না, আনার সৃষ্টি হতে পারে না, এরা বাহিনী প্রধানই হতে পারে না। তাহলে এই প্রতিষ্ঠানগুলো ভেঙে গেলে কে লাভবান হয়? লাভবান হয় ইন্ডিয়া। ইন্ডিয়ার এইটা ম্যান্ডেট ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানকে উইক করা, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়। তাহলে আপনি দেখেন কোথায় আঘাত করেছে সশস্ত্র বাহিনী, কোথায় আঘাত করেছে জুডিশিয়ারি, উইক বানিয়ে দিয়েছে, কোথায় আঘাত করেছে পুলিশ, যারা জনগণের রিয়েলি সার্ভ করবে। তো প্রতিষ্ঠান ধ্বংস করার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠান ধ্বংস করলে কে বেনিফিট হয়? দিস ইজ ইন্ডিয়া। আজকে তো আপনি দেখেন ইন্টারভিউ দিয়ে ফরেন সচিবরা বলতেছে যে বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগে ইন্টারভেন করছে। কে সুযোগ করে দিচ্ছে? এই বিনে নির্বাচনের যে সরকার, তারা তো, তাদের দরকার ক্ষমতা। তো আজকে রাডার স্টেশন কেন ইন্ডিয়া চালাবে? আজকে রেল লাইন কতগুলো ব্যবহার করছে, আর পোর্ট এবং রাস্তা, এই যে আশুগঞ্জের রাস্তা যে ব্যবহার করে ভেঙে ফেলছে, কোথায় কোনো আলোচনা দেখেন আপনি? বাংলাদেশে কেন ইন্ডিয়ার 15 লক্ষ লোক কাজ করবে? কারণ তারা চেয়েছিল এটা করতে। কে সুযোগ দিল? যে দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলের হাতে এইটা হয়েছে। এইটাই ভবিষ্যতের একজন ইতিহাসের, এইটি হবে আওয়ামী লীগের যে ইটে রেখে যাচ্ছে, তাদের যে কি বলে ইতিহাসটা সৃষ্টি করছে, সেইটাই ভবিষ্যতে এই দেশের মানুষ রিসার্চ করবে। আওয়ামী লীগ নিজেকে নিজে ধ্বংস করেছে। আওয়ামী লীগ তাদের জন্য একটা ট্রাজেডি সৃষ্টি করেছে, যে তাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং তাদের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র সব ধ্বংস হয়েছে। তো ওই জায়গাটায় আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো রেমেডি। থ্যাংক ইউ। অসংখ্য